তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাইয়া দ্রাব্যতা কিসের কিসের উপর নির্ভর করে। দ্রাব্যতার নির্ভরশীলতা, নির্ভরশীলতা এবং দ্রাব্যতা কোন কোন জিনিসের উপর নির্ভর করে বা দ্রাব্যতা নির্ভরশীলতা জিনিসটা কি, ঠিক আছে। তো দেখো ভাইয়া, এই যে দ্রাব্যতার নির্ভরশীলতা মানে কি কি চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়। হ্যাঁ, তো কি কি চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হবে। তো দ্রাব্যতা এই ডিপেন্ড করে হচ্ছে চারটা জিনিসের উপর। একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, আরেকটা হচ্ছে তোমার দ্রাবকের প্রকৃতি, একটা দ্রবের প্রকৃতি, আরেকটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে তোমার ভাইয়া তাপমাত্রা, আর আরেকটা হচ্ছে তোমার চাপ। এই চারটা জিনিস যদি তুমি চেঞ্জ করো তাহলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কীরকম মনে করো একটা চিনিকে তুমি মনে করো যে পানির মধ্যে দিলা, চিনি যত সুন্দরভাবে দ্রবীভূত হবে। চিনিকে যদি তুমি মনে করো তেলের মধ্যে দাও, দেখবা যত সুন্দর করে চিনি দ্রবীভূত হইতেছে না। তো এই দ্রাবক যখন আমি চেঞ্জ করে দিব তখন দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে দ্রাব্যতার নির্ভরশীলতা। হ্যাঁ, এবং মনে রাখবে একটা কথা, লাইক ডিজলভস লাইক ডিজলভস লাইক। এই কথাটার মানে কি জানো? এই কথাটার বাংলা মানে কি জানো? লাইক ডিজলভস লাইক কথাটার বাংলা মানে হচ্ছে, এটা বাংলা মানে হচ্ছে রতনে রতন চিনে। আমরা ছোটোবেলায় একটা বাগধারা পড়ছি না, রতনে রতন চিনে, তো বা মানিকে মানিক চিনে, ওইটাই হচ্ছে লাইক ডিজলভস লাইক, ওটা ইংরেজিটাই হচ্ছে লাইক ডিজলভস লাইক। তো ঠিক সিমিলারলি আমার দ্রবের প্রকৃতি আর দ্রাবকের প্রকৃতি সেম হইতে হবে। মানে দ্রবটা যদি তোমার পোলার দ্রব হয় তাহলে দ্রাবকটাও তোমার পোলার দ্রাবক হইতে হবে। যদি হয় তাহলে এরা একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট করবে, অর্থাৎ এরা একজন আরেকজনের মধ্যে দ্রবীভূত হবে। যেমন তুমি যদি বলি ভাই সোডিয়াম ক্লোরাইড এর একটা পোলার দ্রব, আবার যে পানি হচ্ছে একটা পোলার দ্রাবক। হ্যাঁ, তাহলে তুমি এদের মধ্যে কোনো দ্রবণ তৈরি হবে নাকি হবে না? হ্যাঁ ভাইয়া হবে, এদের মধ্যে দ্রবণ তৈরি হবে। আবার ঠিক একইভাবে যদি, এটা হলো 1 নম্বর কেস, আর 2 নম্বর কেসটা হচ্ছে যদি দ্রবটা নন পোলার হয়, এটা যদি নন পোলার হয় তাহলে ভাইয়া আমার যে দ্রাবকটা আছে এই দ্রাবকটাকেও নন পোলার হইতে হবে। দুইটাকেই নন পোলার হইতে হবে। যদি এটা নন পোলার হয় এটাকে নন পোলার হইতে হবে, তাইলেই কেবল তোমার হচ্ছে দ্রবীভূত হবে, আর নিলে হবে না। যেমন যদি তোমাকে আমি বলি এখানে যে মনে করো তোমার আমি বললাম CCl4, এটা একটা নন পোলার যৌগ। আবার ধরো তোমাকে এখানে আমি দিলাম বেনজিন, এটা একটা নন পোলার দ্রাবক, তাহলে এদের মাঝখানে কিন্তু ইন্টারাকশন হবে। বাট তোমাকে যদি এখন বলা হয় যে ভাই সোডিয়াম ক্লোরাইড আর বেনজিন এদের মধ্যে কোনো দ্রবণ তৈরি হবে কি না, না, এদের মধ্যে কোনো দ্রবণ তৈরি হবে না। একটা পোলার আর একটা নন পোলার হলে দ্রবণ তৈরি হবে না। এখন তোমাদের অনেকেই মনে প্রশ্ন হতে পারে ভাই পোলার কারা আর অপোলার কারা, রাইট? তো এইটার জন্য ভাইয়ার একটা ভিডিও করা আছে, শর্ট ভিডিও 8 মিনিটের, ওইটা কষ্ট করে একটু দেখে নিবা। ওই ভিডিওটা তোমরা হচ্ছে ফেসবুকে পেজের মধ্যে গিয়ে সার্চ দিবা, পোলারিটি লিখে সার্চ দিলেই বা পোলার লিখে সার্চ দিলেই তুমি হচ্ছে পেয়ে যাবা ভিডিওটা। 8 মিনিটের ওই ভিডিওটা দেখলে আমাদের কেমিস্ট্রিতে কারা পোলার যৌগ কারা অপোলার যৌগ এই জিনিসটা তোমরা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবা। এবং এটা লাগে, এটা আমাদের দরকার। কেন দরকার? পোলার অপোলার আমাদের চিনতে হয়। হ্যাঁ, আদারওয়াইজ আমাদের ক্লাসগুলো করতে প্রবলেম হবে। ওকে, তো দ্রবের প্রকৃতি দ্রাবের প্রকৃতি বুঝছি। এবার আমরা দেখবো হচ্ছে তাপমাত্রার প্রভাব। হ্যাঁ, তাপমাত্রার প্রভাব। তো তুমি যে তাপমাত্রা, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। হ্যাঁ, আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও, শেষ করে দিচ্ছি। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। এখন দেখো ভাইয়া, এই যে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব, তো এই জিনিসটা কি? যখনই তাপমাত্রার প্রভাব পড়বো তখন আমাদের 3টা জিনিস, মানে 3 টাইপের জিনিস নিয়ে আমরা আলোচনা করি। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব পড়তে গেলে 3টা জিনিস নিয়ে আমরা আলোচনা করি। কি কি ভাইয়া 3টা জিনিস? এই 3টা জিনিসের 1 নাম্বারটা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদীর ক্ষেত্রে কীরকম হবে? তারপরে ভাইয়া তাপ হারির ক্ষেত্রে কীরকম হবে? আরেকটা হচ্ছে ভাইয়া ক্যালাস পানির ক্ষেত্রে কীরকম হবে? ক্যালাস পানি। ওকে, তো তাপ উৎপাদীর ক্ষেত্রে কীরকম, তাপ হারির ক্ষেত্রে কীরকম, আর ক্যালাস পানির ক্ষেত্রে কীরকম। তবে একটু খেয়াল করো তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হয়। তাপ উৎপাদীর ক্ষেত্রে যখন আমরা একটা দ্রব আর দ্রবণ নেই, এই একটা দ্রব আর একটা দ্রাবক নিয়ে আমরা যখন মিশাই দিই তখন অবশ্যই আমাদের দ্রবণ তৈরি হবে, রাইট? এবং সেই দ্রবণের সাথে সাথে কিন্তু কিছু তাপ উৎপন্ন হয়। এটা কীরকম? এগুলো কোনগুলা ভাইয়া? তোমরা সবাই এটা দেখছো, ব্লিচিং পাউডারে পানির মধ্যে দাও, ব্লিচিং পাউডারে পানির মধ্যে দিয়ে গুলাইলে কেমন হয় বলো? এটা কি গরম হয়ে যায় নাকি ঠান্ডা হয়ে যায়? ভাই গরম হয়ে যায়, রাইট? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তারপরে এরকম অনেক কিছু রে, যেমন ধরো তোমার যদি আমি বলি ক্যালসিয়াম কার্বনেট, চুনরে পানির মধ্যে দিয়ে গুলাই দেখো তোমার দ্রবণটা কীরকম দ্রবণের তাপমাত্রা উৎপন্ন হইতেছে, গরম হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে দেখো যখন দ্রবণ তৈরি করে তখন এরকম গরমও হইতে পারে আবার ঠান্ডা হইতে পারে। একটা এক্সাম্পল দিই, দেখো তোমরা গ্লুকোজ সবাই অনেক কম বেশি খাইছো,
গ্লুকোজ রে পানির মধ্যে দিয়ে গুলাই দেখো তো কী হয়। তুমি যখন গ্লুকোজ রে পানির মধ্যে দিয়ে গুলাবা দেখবা তোমার গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে, তার মানে হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো যখন আমরা এরকম দ্রবণ তৈরি করি তখন আমাদের এরকম দুইটা কাহিনী হয়, হয় তাপ উৎপন্ন হয় নাহলে তাপ হারায়, ঠিক আছে, ঠান্ডা হয়ে যায়, হয় গ্লাসটা গরম হয়ে যায় নাহলে গ্লাসটা ঠান্ডা হয়ে যায়। তো গ্লাস যদি গরম হয়ে যায় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, আর গ্লাস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো ভাইয়া আচ্ছা দেখো তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়াতে কী হবে আমাদের, ওই যে সিম্পল দ্রব আর দ্রাবক আমরা নিলে আমাদের কী তৈরি হবে বলো তো ভাই, আমাদের দ্রবণ তৈরি হবে। আর দ্রবণ যদি তৈরি হয় এবং এখানে আমাদের কী হবে, মাইনাস তাপ হবে, মানে এই ক্ষেত্রে দ্রব এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি করে, বাট যেটা হয় বরং তোমার তাপ এক করতে হয়, তাপ দিতে হয়, দিলে তারা মিলে দ্রবণ তৈরি করে। অর্থাৎ এইবার হচ্ছে এরা নিজেরা দ্রবণ তৈরি করতে চায় না, পরিবেশের থেকে তাপ নিয়ে পরিবেশের তাপ শোষণ করে এরা দ্রবণ তৈরি করে, এই কারণে দেখবে ঠান্ডা হয়ে যায়, গ্লাসটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এই দুই ধরনের বিক্রিয়া হয়, একটা হচ্ছে ক্যালাস পানির ব্যাপারটা তোমাদেরকে পরে বলতেছি। এখন তাপ উৎপাদী বিক্রিয়াতে তোমার এই তুমি যদি ওয়াই অক্ষে দ্রাব্যতাকে রাখো, দ্রাব্যতাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর মানে এক্স অক্ষে আমি যদি রাখি তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো তুমি যদি ওয়াই অক্ষে দ্রাব্যতা রাখো, এক্স অক্ষে তাপমাত্রা রাখো, তাহলে তাপমাত্রা বাড়াইলে এই দ্রাব্যতার মান আস্তে আস্তে কমে যায়। তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতার মান কি হয়, কমে যায়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি ভাইয়া তাপমাত্রা বাড়াও তোমার দ্রাব্যতার মান কমে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতার মান কমে যাবে। এরকম কিছু এক্সাম্পল কি ভাইয়া, মানে কাদের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যাবে, বা আমাদের যে সালফেট লবণ আছে, কপার সালফেট, পটাশিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, সোডিয়াম সালফেট, এগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে এরকম তাপ উৎপাদী কাহিনী হয়। কীরকম, কপার সালফেট, তারপরে ভাই জিঙ্ক সালফেট, তারপরে ধরো তোমার হচ্ছে আর কি বলা যায়, মানে ক্যালসিয়াম সালফেট, যে সালফেট লবণ আছে আর কি, হ্যাঁ, তারপরে সোডিয়াম সালফেট Na2SO4, তারপর মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যে ক্ষারগুলো আছে ওই যে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, এই যে ক্ষার জাতীয় যে পদার্থগুলো আছে এগুলো সব আর কি আমাদের মানে ক্ষারীয় পদার্থ এগুলো সব হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলোকে দিলে তাপ উৎপন্ন হয় এবং এদের প্রত্যেকের ক্ষেত্রেই তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কী হবে ভাই বলো তো, তাহলে উল্টাটা, ওয়াই অক্ষে থাকবে দ্রাব্যতা, এক্স অক্ষে থাকবে কি তাপমাত্রা, তাহলে তাপমাত্রা এবার কী হবে, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে নাইট্রেট লবণ, সালফেট লবণ যেমন হচ্ছে তাপ উৎপাদীর এক্সাম্পল, তাপহারীর এক্সাম্পল হচ্ছে নাইট্রেট লবণ, যেমন পটাশিয়াম নাইট্রেট AgNO3, সোডিয়াম নাইট্রেট NaNO3, তারপরে সিলভার নাইট্রেট, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, আর ধরো হচ্ছে বিভিন্ন আমাদের যে হ্যালাইটগুলি আছে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি, এই টাইপের যে লবণগুলো আছে, হ্যাঁ, ইত্যাদি, জাস্ট এগুলো আর কি, এগুলো হচ্ছে সব আমাদের তাপহারী বিক্রিয়া। এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়তে থাকে। আর কিছু পদার্থ আছে যাদের মধ্যে ক্যালাস পানি আছে। ক্যালাস পানি কীরকম, ধরো তোমাকে আমি বললাম গ্লুবার সল্ট, আচ্ছা এটা পরে বুঝাই। গ্লুবার সল্ট মানে কি, আগে ক্যালাস পানির ক্ষেত্রে কি হয় এটা একটু বুঝাই নেই। এখানে তাপমাত্রা দ্রাব্যতা, এখানে তাপমাত্রা, যাদের ক্যালাসের মধ্যে পানি থাকে তাদের তাপমাত্রা আস্তে আস্তে তোমার বাড়তে থাকে, এরপরে দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকে, এরপরে দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আবার কমতে থাকে, শুরুতে বাড়ে তারপর আবার কমে। এখন এটা কাদের ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে গ্লুবার সল্ট। এই গ্লুবার সল্ট মানে কি জানো ভাইয়া, গ্লুবার সল্ট মানে হচ্ছে তোমার সোডিয়াম সালফেট Na2SO4 ইন্টু 10 অণু পানি, এটাকে আমরা বলি হচ্ছে গ্লুবার সল্ট। তারপরে যেমন তুতে মানে কি, তুতে মানে হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা হচ্ছে তুতে। তো এরকম যাদের ক্যালাসের মধ্যে পানি থাকে তাদের শুরুতে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে তাপমাত্রা আস্তে আস্তে আবার কমতে থাকে। এখন কতক্ষণ পর্যন্ত এই তাপমাত্রাটা বাড়তে থাকে ভাইয়া, যতক্ষণ পর্যন্ত ক্যালাসের মধ্যে পানি থাকবে। কীরকম, এই যে দেখো শুরুতে ছিল সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি। তো এই পানি যতক্ষণ পর্যন্ত থাকবে, তাপমাত্রা বাড়াইলে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে তুমি দেখবা দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তেছে, দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে, বাড়তেছে। যখনই পানি শেষ হয়ে যাবে মানে শুধুমাত্র সোডিয়াম সালফেট থাকবে, তখন এর দ্রাব্যতা আবার আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ শুরুতে এটা কিন্তু তাপহারী বিক্রিয়া, তাপহারী মানে কিন্তু ডেলএইচ নেগেটিভ, ডেলএইচ পজিটিভ। এর পরবর্তীতে এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ ডেলএইচ পজিটিভ। তাহলে তুমি কি দেখবা, মনে করো তুতে, এটা নিজে বাসায় গ্যাসকে একটু ট্রাই করো, তুতে তো পাওয়াই যায়, যে কোনো ওষুধের দোকানে তুমি তুতে কিনতে পাবা। এই তুতে নিয়ে পানির মধ্যে গুলাবা, হ্যাঁ, তো গুলাইলে এরপরে তুমি দেখবা শুরুর দিকে টেম্পারেচার দেখবা ঠান্ডা হয়ে গেছে, শুরুর দিকে ঠান্ডা, এরপরে যখন আরও গুলাইতে থাকবা এবং যখন আরেকটু বাড়াতে থাকবে এরপর দেখবা টেম্পারেচার আস্তে আস্তে গরম হয়ে গেছে। মানে তুমি যখন তাপমাত্রা বাড়াবা শুরুর দিকে দেখবা এটা ঠান্ডা হইতেছে, কারণ কি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাহলে শুরুর দিকে যখন তাপমাত্রা দিবা দেখবা আরে কি সুন্দর ঠান্ডা লাগতেছে, হ্যাঁ আমি তাপমাত্রা আমি দিতেছি,
আমি তাপমাত্রা দিতেছি, বাট দেখবো এটা ঠান্ডা, আবার একটু পরে গিয়ে দেখবো কি আরে আবার দেখবো গরম হয়ে গেছে। তো গরম কেন হয়? কারণ তোমার আবার তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, তাহলে যেই তাপমাত্রাটা একটু খেয়াল করো, এই যে সোডিয়াম সালফেট যে আছে আমাদের এখানে, তো এই তাপমাত্রাটাকে আমরা কি বলি ভাইরা বলো তো? এটাকে আমরা বলি হচ্ছে, দেখো এই যে যেটা শুরুতে তাপমাত্রা বাড়বে, এরপর তাপমাত্রা কমবে, শুরুতে দ্রাব্যতা বাড়বে, এরপরে দ্রাব্যতা কমবে। এই যে দ্রাব্যতা শুরুতে বাড়তেছে এবং কমতেছে, কতক্ষণ পর্যন্ত বাড়তেছে? যতক্ষণ পর্যন্ত পানি থাকে ততক্ষণ পর্যন্ত বাড়তেছে। এবং এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রায় গেলে দ্রাব্যতা কি হয় আবার বলো তো? কমা শুরু করে, তাই না? এই তাপমাত্রায় গেলে দ্রাব্যতা আবার কমা শুরু করে। এবং এই গ্লুবার সল্টের জন্য এই তাপমাত্রাটার মান কত জানো? গ্লুবার সল্টের জন্য এই তাপমাত্রাটার মান হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস গ্লুবার সল্টের জন্য। এটা এমসিকিউতে আসে। গ্লুবার সল্টের জন্য এই তাপমাত্রার মান হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রাটাকে বলা হয় পরাবৃত্ত তাপমাত্রা। পরাবৃত্ত তাপমাত্রা। এখন তোমাকে যদি 1 নাম্বার, ক নাম্বার বা খ নাম্বার প্রশ্নে আসে পরাবৃত্ত তাপমাত্রা বলতে কি বোঝায়, বা পরাবৃত্ত তাপমাত্রা বলতে কি বোঝায়, তাহলে বলো তো? কেলাসপালিযুক্ত কোনো লবণের যে তাপমাত্রায় তার কেলাসের মধ্যে আর কোনো পানি থাকে না, বা যেই তাপমাত্রায় এর দ্রাব্যতা আবার কমা শুরু করে, সেই তাপমাত্রাটাকে বলা হয় পরাবৃত্ত তাপমাত্রা। এবং গ্লুবার সল্টের জন্য পরাবৃত্ত তাপমাত্রার মান কত? 32.4 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তো এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, গ্লুবার সল্টের পরাবৃত্ত তাপমাত্রা কত। আর এমনিতে ক নম্বর বা খ নম্বর প্রশ্নে আসতে পারে পরাবৃত্ত তাপমাত্রা কি। তাহলে আমি যদি আরেকবার রিভিউ করি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, আর যাদের কেলাসের মধ্যে পানি থাকে তাদের শুরুতে বাড়ে তারপরে কমে। তো এই তাপমাত্রার প্রভাব, এই অংশটুকু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতে তোমার আসবে, ঠিক আছে? এমসিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো তো, খেয়াল করো তাহলে দ্রাব্যতা কি কি জিনিসের উপর নির্ভর করে? দ্রবের প্রকৃতি, দ্রাবকের, এটা তো পরেই দিছি। তারপরে কি বলো তো? তাপমাত্রা। আর লাস্টেরটা কি বলো? চাপ। ওকে, তাহলে দ্রাব্যতা, আরেকটা জিনিস আছে খালি চাপের প্রভাব। তো এবার আমরা লাস্ট টপিক আমাদের দ্রাব্যতার উপর চাপের প্রভাব। অল্প একটু ছোট্ট একটা টপিক, দ্রাব্যতার উপর চাপের প্রভাব। হ্যাঁ, তো চাপ চেঞ্জ করলেও দ্রাব্যতা চেঞ্জ হয়, বাট চাপের প্রভাব আছে কার উপর জানো? শুধুমাত্র গ্যাসের উপর। শুধুমাত্র কি? গ্যাসের উপর চাপের প্রভাব আছে, আচ্ছা, এখন ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, আমরা যে কোকা কোলা খাই, এই কোকা কোলা কেমনে বানায় বলো তো? কোকা কোলা কীভাবে বানানো হয়েছে? কোকা কোলা মানে কি? কোকা কোলা মানে হচ্ছে কার্বোনেটেড বেভারেজ। মানে কি জানো? মানে হচ্ছে এখানে একটা লিকুইড নিব আমরা, মানে লিকুইড এই লিকুইড দ্রাবক নিয়ে তুমি কি করবা? এর মধ্যে দ্রব দিবা, বাট সেই দ্রবটা হবে তোমার গ্যাস। এই গ্যাসীয় দ্রব দিয়ে তুমি এখানে চাপ দিবা, প্রচুর পরিমাণে চাপ দিলে এই গ্যাসটা পানির মধ্যে ঢুকা যায়, দ্রবীভূত হয়ে গেলে তোমার কার্বোনেটেড বেভারেজ বানায়। মানে আমরা যে কোকা কোলা খাই, আমরা যে পেপসি খাই, আমরা যাই খাই না কেন, এগুলো সব হচ্ছে আমাদের এই লিকুইডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ করা থাকে, ঠিক আছে? তাহলে লিকুইডের মধ্যে গ্যাস ডিজলভ হইতে পারে, হয়ে দ্রবণ তৈরি করতে পারে, এবং সেই দ্রবণ তোমরা রেগুলার খাইতেছো, সেটা হচ্ছে আমাদের কোকা কোলা। তো আমরা কোক খাই, পেপসি খাই, বা যেই ধরনের কার্বোনেটেড বেভারেজ খাই না কেন, এই প্রত্যেকটা জিনিসের উপর কার প্রভাব খাটে বলো তো? চাপের প্রভাব খাটে। এটা কিন্তু আমাদের দ্রাব্যতার কনসেপ্ট। এবং এই জিনিসটা মেইন প্রথম কে দিছে জানো? এই কনসেপ্টটা প্রথম ধারণা দিচ্ছে হেনরি সাহেব। কে বলো তো? হেনরি। এটাকে আমরা বলি হচ্ছে হেনরির সূত্র। হ্যাঁ, এখন হেনরির সূত্রটা কি? হেনরি সাহেব কি বলছে? হেনরি সাহেব বলছে, তুমি যত বেশি পরিমাণ চাপ দিবা একটা গ্যাসরে, যত বেশি পরিমাণে চাপ দিবা, তার দ্রাব্যতা তত বেশি হবে। একটা গ্যাসকে যত বেশি পরিমাণে চাপ দিব, গ্যাসের উপর একটা গ্যাসের চাপ যত বেশি হবে, তার দ্রাব্যতা তত বেশি হবে। ওকে, তাহলে S is proportional to P, এটাই হচ্ছে তোমার হেনরি সাহেব বলছে। তো এখানে এই যে P মানে মনে রাখবে, এটা হচ্ছে আংশিক চাপ। জাস্ট লিখে রাখো, এগুলো অঙ্ক করাবো না, এগুলো অ্যাডমিশনে গেলে শিখো, এইচএসসিতে আসে না। তো জাস্ট সূত্রটা সম্পর্কে একটু আইডিয়া রাখা আর কি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই যে S মানে কি? দ্রাব্যতা। এইটা হচ্ছে দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা। S মানে হচ্ছে গ্যাসের দ্রাব্যতা। কার মধ্যে? লিকুইডের মধ্যে। অবশ্যই দ্রাবক লিকুইড হইতে হবে, লিকুইডের মধ্যে। ওকে, তাহলে লিকুইড দ্রাবকের মধ্যে একটা গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা S is proportional to P। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কার সূত্র? হেনরির সূত্র। দ্রাব্যতা আংশিক চাপের সমানুপাতিক। তো সেখান থেকে আমরা লিখতে পারি, এই দেখো, সমানুপাতিক ধ্রুবক যদি তুমি উঠাই দিতে চাও, তাহলে ভাই তোমাকে কি করতে হবে? আমি যদি একটু এখানে লিখি, সমানুপাতিক ধ্রুবককে উঠাই দিলে একটা ধ্রুবক লাগবে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এটাকে বলা হয় হেনরি ধ্রুবক, KH into P। ঠিক আছে, তাহলে S equal to KH into P। সেখানে KH equal to কি আসে বলো তো ভাইয়া? S/P। তাহলে উপরে যাচ্ছে দ্রাব্যতা, নিচে যাচ্ছে চাপ। ওকে, তাহলে মনে রাখবা সবসময় এই হেনরির যে ধ্রুবক, হেনরির ধ্রুবকের এককে, KH এর এককে
এককে, দেখো তো চাপের একক সবসময় কই থাকবে? চাপের একক সবসময় নিচে থাকবে। তো তোমরা জাস্ট এতটুকু মনে রাখলে হবে, হেনরি সূত্র থেকে কেউ যদি অঙ্ক করতে চাও নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো, বাট এইচএসসিতে হেনরি সূত্র থেকে অঙ্ক সাধারণত আসে না, ঠিক আছে? তো এখন আমি জাস্ট তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো এটা হলো ভাইয়া এই জায়গাতে একটু মডিফিকেশান আছে। এইটাকে এরা ফার্স্টে হেনরি দিছিল, পরবর্তীতে এটাকে মডিফাই করছে, মডিফাই করে দ্রাব্যতা না বলে বলছে মোল ভগ্নাংশ চাপের সমানুপাতিক। এই এক্স হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, আর পি হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ। এটা যদি কেউ দেখতে চাও বাসায় দেখতে পারো নিজেরা, বাট নট নেসেসারি, ম্যান্ডেটরি কিছু না। তাহলে মূল ভগ্নাংশ চাপের আংশিক চাপের সমানুপাতিক, ঠিক আছে? হেনরির দুইটা সূত্র আছে, একটা হচ্ছে দ্রাব্যতা চাপের সমানুপাতিক, আর একটা হচ্ছে মূল ভগ্নাংশ আংশিক চাপের সমানুপাতিক। সেম জিনিসই মিন করে, এগুলোর অঙ্ক আছে যেটা আমরা অ্যাডমিশন এগুলো অনেক ডিটেলসে এখান থেকে অঙ্ক করব। তো তোমাদের মেইন পড়াটা কি? তাহলে দ্রাব্যতার উপর চাপের প্রভাব থেকে তুমি কি পড়বা? পড়বা হচ্ছে তাপমাত্রা বাড়াইলে একটা গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়, চাপ বাড়াইলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে আমি কি পড়বো? আমি পড়বো হচ্ছে আমি যদি প্রেশার বাড়াই দেই তাহলে আমার দ্রাব্যতা বাড়বে। আমার এতটুকু জানা লাগবে, চাপ বাড়াইলে দ্রাব্যতা বাড়ে। কার জন্য বলো তো? গ্যাসের জন্য, গ্যাসের জন্য। ওকে, আবার আরেকটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমবে। তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমবে কার জন্য? গ্যাসের জন্য, গ্যাসের জন্য। ওকে, গ্যাসের ক্ষেত্রে দেখো অন্যান্য পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কি হবে না হবে এটা কিন্তু ডিপেন্ড করে, জিনিসটা তাপ উৎপাদী নাকি তাপ হারি, ক্যালাসের মধ্যে পানি আছে কি না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমবে। ভাই এটা কেমনে বললেন? চলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা কেন কোক ঠান্ডা খাই? কোক কেন ঠান্ডা খাইতে ভালো লাগে? গরম কোক খাইতে ভালো লাগে না কেন? কারণ গরম কোকের মধ্যে ঝাঁজ কম লাগে, ঠান্ডা কোকের মধ্যে ঝাঁজ বেশি লাগে। তুমি খেয়াল করে দেখো, আজকে বাজার গিয়ে কোক নাও, তুমি একটা গরম কোক নাও আর ফ্রিজের থেকে কোক নাও, ঠান্ডা কোকের মধ্যে দেখবা ঝাঁজ বেশি। ঝাঁজ বেশি মানে কি? বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত আছে। তো যেহেতু বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত আছে, সো তোমার কাছে অবশ্যই কি লাগবে? ঝাঁজ বেশি লাগবে। তার মানে তাপমাত্রা যত কম দ্রাব্যতা তত বেশি। আর তাপমাত্রা যত বেশি হবে, মানে গরম কোক তাপমাত্রা বেশি, গরম কোকের মধ্যে ঝাঁজ লাগে কম, মানে কার্বন ডাইঅক্সাইড আছে কম। তো এই জন্য আমরা বলি তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আমাদের একটা গ্যাসের দ্রাব্যতা কমে যায়। তাহলে গ্যাসের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস মনে রাখবা, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে আর চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। তোমার জাস্ট এইচএসসির জন্য পড়া হচ্ছে এতটুকু। আর এই হেনরির সূত্র এইটা এইচএসসিতে লাগে না। কেউ যদি হেনরির সূত্র পড়তে চাও তাহলে তোমরা যে কোনো একটা রাইটারের বই থেকে তোমার মন চাইলে তুমি হেনরির সূত্র দিয়ে একটা অঙ্ক করতে পারবা, ঠিক আছে? ওকে, শেষ, অনেক পড়েছে, অনেক প্যারা দিচ্ছি তোমাদেরকে আজকে, ঠিক আছে?